মা, ও মা, খেতে দাও দেখি, অনেক খেতে পেয়েছে। এই হলো টুনির বড় মেয়ে টুনটুন। দেখতে ছিল ভীষণ সুন্দর, তাই তার অনেক অহংকার ছিল। মা মা, আমাকেও খেতে দাও, সময় মতো না খেলে তো আমার চেহারা নষ্ট হয়ে যাবে। দাও দাও, খেতে দাও তো দেখি। এই হলো টুনির মেজ মেয়ে টুকি। সেও দেখতে অনেক সুন্দর ছিল। দিদি, এভাবে মাকে ডাকছিস কেন? মা তো এক্ষুনি সখী মাসির বাসা থেকে কাজ করে ফিরলো। ওরা তো নিজেদের খাবার নিজেরাই নিতে পারিস নাকি? আর এই হলো টুনির ছোট্ট মেয়ে খুকি। খুকির গায়ের রং ছিল একটু চাপা, মানে সে ছিল কালো। তাই টুনটুন আর টুকি ওকে একদম সহ্য করতে পারতো না। এই তুই চুপ কর তো। ইস, ওর যে গায়ের রং, তার আবার বড় বড় কথা। আমরা কি করব না করব সেটা কি তোকে বলতে হবে নাকি রে? টুনির স্বামী টোনা তার ছানাদের জন্মের পরপরই মারা গেছে। আর তখন থেকে টুনি সুখী পায়রার বাড়িতে কাজ করে অনেক কষ্ট করে সংসার চালাতো। কিন্তু হঠাৎই একদিন টুনি ভীষণ অসুস্থ হয়ে পড়ে। মা রে, আমি মনে হয় আর বাঁচবো না রে মা, আমার সময় মনে হয় শেষ হয়ে এসেছে। যাওয়ার সময় তোদের একটা কথা বলি, আমি যে তোদের সুখী মাসির বাসায় কাজ করতাম না, উনি অনেক ভালো রে মা। আমার মৃত্যুর পর তোরা 3 বোন মিলে ওনার বাসায় যাস, আর উনি তোদের নিশ্চয় কোনো একটা ব্যবস্থা করে দিবেন। এসব বলতে বলতে টুনি মারা যায়। আর তার মৃত্যুতে তার 3 মেয়ে অনেক ভেঙে পড়ে আর অনেক কাঁদতে থাকে। মা, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেল কেন মা? আমি যে বড্ড একা হয়ে গেলাম মা। দিদি, এই দিদি, আর কাঁদিস না রে। সবাই তো আর চিরকাল বেঁচে থাকে না, বল। চল আমরা মায়ের শর্টকাটের ব্যবস্থা করি। চল আমরা মায়ের সৎকারের ব্যবস্থা করি। এরপর টুনটুন, টুকি, খুকি মিলে মায়ের সৎকার করায়। তারপর তারা 3 বোন মিলে সুখী পায়রার বাসায় যায় আর সুখী পায়রাকে সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে তার অনেক মায়া হয়। সে কি, তোমরা এসব কি বলছো? টুনি আর বেঁচে নেই? আহা গো, টুনি অনেক ভালো ছিল। আমি একা বলে ও আমার অনেক খেয়াল রাখতো। যাই হোক, তোমরা তো টুনির মেয়ে, তাই আমি তোমাকে সাহায্য করব। আজ থেকে তোমরা আমার বাসায় থাকবে আর আমার বাসার টুকটাক কাজ করবে শুধু। কিন্তু হ্যাঁ, আমার বাড়ির পেছনে একটা মুরগির খামার আছে। তোমাদের মধ্যে যে কোনো একজন ওই খামার দেখাশোনা করবে, কেমন? এই বলে সুখী পায়রা সেখান থেকে চলে যায়। খুকি শোন, আজ থেকে তুই মুরগির খামারের দেখাশোনা করবি। আমাদের গায়ের রং কত সুন্দর, তাই আমরা ওসব নোংরা কাজ করতে পারবো না বাবা। আর তুই দেখতে তো অনেক কালো, আর ওসব কাজ তোকেই মানাবে, বুঝলি? তাই ওই কাজ তুই করবি। হ্যাঁ দিদি, আজ থেকে আমি ওই মুরগির খামারের কাজ করব। আর দিদি, কাজ যেমনই হোক না কেন, আমরা তো থাকা খাওয়ার ব্যবস্থা পেলাম, বল। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুকি শোন, সখী মাসির বাড়িটা কত সুন্দর, তাই না? আর সখী মাসি তো এই বাসায় একাই থাকে, তার তো কোনো ছানাপড়া নেই। এই শোন, সখী মাসিকে সরিয়ে দিতে পারলে এই বাড়িটা আমাদের হবে, আর ওই খুকিটারও একটা ব্যবস্থা করতে হবে। এই বলে টুনটুন আর টুকি খুকির জন্য একটি ফাঁদ পাতে। তারা সখীর চলার রাস্তায় একটি বড় গর্ত করে তার উপরে পাতা ফেলে দেয়। আর খুকি কিছু বুঝতে না পেরে সেই গর্তের উপর দিয়ে হাঁটতেই গর্তের ভিতরে পড়ে যায় আর খুকি চিৎকার করতে থাকে। আর এই দৃশ্য টুনটুন আর টুকি আড়ালে দাঁড়িয়ে দেখছিল আর হাসছিল। এই দিদি, কাজ হয়ে গেছে দিদি। খুকি তো এখন একেবারেই শেষ, এবার সখী মাসির একটা ব্যবস্থা করতে হবে। চল চল। এই বলে টুকি আর টুনটুন সুখী পায়রাকে একটি ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। কিন্তু এবার তারা আর সফল হতে পারে না। তাদের এই কাণ্ড করার সময় কাকলি কাক সেদিক দিয়ে যেতেই সবকিছু দেখতে পায় আর পুলিশ ডেকে তাদেরকে ধরিয়ে দেয়। আর অন্যদিকে খুকি সেই গর্তটার ভিতরে পড়েছিল। সেখানে আলো বাতাস না থাকার কারণে তার খুব কষ্ট হচ্ছিল। বাঁচাও, বাঁচাও আমায়, কেউ কি আছো গো? আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ না? আমাকে উদ্ধার করো এখান থেকে, আমাকে বাঁচাও।
হঠাৎই তার এ কথা এক বৃদ্ধা উল্লু পেঁচা শুনতে পায়, আর সে এ কথা অনুসরণ করে সেই গর্তের কাছে পৌঁছায়। আর গর্তের ভিতরে টুনির ছানাকে দেখে তাকে একটি বড় দড়ি দিয়ে উদ্ধার করে, আর খুকিকে সাথে করে নিয়ে তার বাসায় চলে যায়। আর এভাবে কয়েকদিন কেটে যায়। বাচ্চা, তোমার নাম কি গো? আর তোমার বাড়ি বা কোথায়? এই কয়েকদিন তুমি অনেক অসুস্থ ছিলে, আজ একটু সুস্থ হয়েছো। এরপর খুকি পেঁচাকে সব কথা খুলে বলে। তারপর সে সুখী পায়রার বাড়ির দিকে চলে যায়, আর গিয়ে দেখে সেখানে কেউ নেই। আর তখনই কাকুলি কাক এসে তার বোনদের কুকীর্তির কথা খুলে বলে। এসব শুনে খুকির ভীষণ কষ্ট হয়, আর সে সেখান থেকে চলে আসে। দিদি, তোরা কেন এমন করলি? এখন আমি কোথায় যাব? আমি যে একেবারে একা হয়ে গেলাম। খুকি এসব কথা বলতে বলতে যখন হাঁটছিল, হঠাৎই সে একটা নেতিয়ে পড়া কচু গাছ দেখতে পায়। কি, কচু গাছটা তো একেবারে নেতিয়ে পড়েছে। হাঁটতে হাঁটতে তো আমারও ভীষণ জল পিপাসা পেয়েছে। ওরও নিশ্চয়ই অনেক জল পিপাসা পেয়েছে, তাই তো ও নেতিয়ে পড়েছে। আমার মনে হয় আমার জল খাওয়ার সাথে সাথে ওরও জল খাওয়া উচিত। আমি বরং ওর জন্য জল নিয়ে আসি। এই বলে খুকি আশেপাশে জল খুঁজতে থাকে, কিন্তু আশেপাশে কোথাও নদী ছিল না। নদী ছিল অনেকটা দূরে। খুকি এরপর ওই দূরে নদী থেকে নিজে জল খেয়ে পিপাসা মিটিয়ে কচু গাছের জন্য জল নিয়ে আসে। আর সে কচু গাছের গোড়ায় জল দেয়, তেমনি কচু গাছটা সতেজ হয়ে ওঠে। পাখি, তুমি অনেক ভালো গো, আজ তুমি আমার প্রাণ বাঁচালে। তুমি কোথা থেকে এসেছো? আর এই নির্জন জায়গায় তুমি কি করছিলে বলো তো? এরপর খুকি তার সব ঘটনা কচু গাছকে খুলে বলে। তুমি কোনো চিন্তা করো না পাখি, তুমি আমার উপকার করেছো, তাই আমিও তোমার জন্য কিছু করতে চাই। কচু গাছ এ কথা বলতে হঠাৎ করে কচু গাছে অনেকগুলো ইলিশ মাছ ধরে। কচু গাছে ইলিশ মাছ ধরা দেখে তো ভীষণ অবাক হয়ে যায়। কি, আমি কি দেখছি? কচু গাছে হঠাৎ করে ইলিশ মাছ ধরলো কি করে? ব্যাপারটা তো কিছুই বুঝতে পারলাম না রে বাবা। পাখি শোনো, আমি কোনো সাধারণ কচু গাছ নই, আমি হলাম এক জাদুই কচু গাছ। শোনো, তুমি এই কচু গাছ থেকে একটা ইলিশ মাছ ছিঁড়ে নিয়ে ওই ফাঁকা জায়গাটা দেখছো না, ওখানে রেখে দাও তো। এরপর খুকি যেই না একটি মাছ ছিঁড়ে ওই ফাঁকা জায়গায় রেখেছে, অমনি সেই ইলিশ মাছটা অনেক বড় হয়ে একটি বাড়িতে পরিণত হয়। এসব দেখে তো খুকি আরো অবাক হয়ে যায়। ছোট পাখি, তুমি আজ থেকে এই ইলিশ মাছের বাড়িতেই থাকবে, বুঝেছো? তুমি ওর মধ্যে তোমার প্রয়োজনীয় সকল জিনিসপত্র পাবে, আর তুমি সেখানে সুখেই দিন কাটাতে পারবে। তোমার কোনো কিছুর অভাব হবে না। এরপর থেকে খুকি সেই কচু গাছের দেওয়া ইলিশ মাছের ঘরে খুব সুখেই দিন কাটাতে থাকে। রূপপুর বনে রাজা ঈগল তার রাজকন্যা ইগলিকে নিয়ে তার রাজপ্রাসাদেই বসবাস করত। রাজা ঈগল যেমন সদয়বান ছিল, তেমনি তার কন্যা ইগলিও ছিল সহানুভূতিশীল। যখনই তার ইচ্ছে হতো তখনই রাজপ্রাসাদের বাইরে গিয়ে প্রজাদের সাথে অন্য সব সাধারণ পাখির মতো আচরণ করত। বাবা বাবা, আমি চাই আজকে আমি বাইরে গিয়ে সব গরিব পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করে দেব। তুমি কি বলো বাবা? আমি তোর ইচ্ছায় মুগ্ধ হয়ে গেলাম রে মা। আমার তো প্রায় বয়সই শেষ, তারপর তো তোকে এই রাজদরবারে বসতে হবে রে মা। আমার পুরো বিশ্বাস আছে তুই এই রাজ্যটা খুব সুন্দরভাবে শাসন করতে পারবি, প্রজাদের সুখে দুঃখে তাদের পাশে থাকতে পারবি। আমাকে আশীর্বাদ করো বাবা, আমি তোমার বিশ্বাসটা যেন রাখতে পারি। আমার আশীর্বাদ সর্বদা তোর মাথার উপরে রয়েছে রে মা। এরপর রাজা প্রজাদের জন্য দুদিনের খাবারের ব্যবস্থা করে দেয়, আর রাজকন্যা নিজের হাতে সেগুলো গরিব অসহায় প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে দিতে থাকে। তখনই সেখানে মুন্নি আর টুনি নামে দুই বোন এসে হাজির হয়। তোমাদের দুজনের ঘরেও বুঝি খাবার নেই? না গো রাজকুমারী, আমরা দু বোন তো শুধু তোমাকে দেখে এসেছি। তোমার কথা অনেক শুনেছি, কিন্তু কখনো নিজের চোখে দেখা হয়নি, তাই আপনাকে দেখে এসেছি। বেশ, এটা তো ভালো কথা। তবে রাজপ্রাসাদে গেলে না কেন? আমরা তো ছোট লোক, নিচু জাত, এজন্য আমাদেরকে কেউ রাজপ্রাসাদের ধারে কাছেও যেতে দেয়নি।
বুঝতে পেরেছি, তোমরা দুজন মন খারাপ করো না। তোমরা দুজন এখন থেকে আমার বন্ধু। আজ থেকে তোমরা আমার সাথে আমার রাজপ্রাসাদে থাকবে। রাজকন্যার এমন কথা শুনে টুনি আর মুন্নি আনন্দে কেঁদে ফেলে। এরপর থেকে টুনি আর মুন্নি রাজকন্যার সাথে রাজপ্রাসাদেই থাকতে শুরু করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সন্ধ্যাবেলা রাজকুমারী ইকরি তার দুই বন্ধু টুনি আর মুন্নিকে নিয়ে বাইরের শীতল হাওয়া খাচ্ছিল আর জ্যোৎস্নার আলো উপভোগ করছিল। দেখো তোমরা, কত সুন্দর চাঁদ উঠেছে। এখন যদি চাঁদের দেশে যাওয়া যেত তবে কতই না মজা হতো বলো। হ্যাঁ রাজকুমারী, তবে নিচ থেকে চাঁদটাকে যত সুন্দর দেখাচ্ছে, চাঁদের দেশে গেলে সুন্দরের বিপরীতটাই দেখাবে। এভাবেই তারা গল্প করছিল আর সেদিক দিয়ে উড়ে যাচ্ছিল এক মস্ত জাদুকর। রাজকুমারীকে দেখে তার মনে প্রেমের দোলা দিতে থাকে। রাজকুমারীর চাঁদের দেশে যাওয়ার কথা শুনে জাদুকর নিচে নেমে আসে। সুন্দরী রাজকন্যা, চলো তোমাকে চাঁদের দেশে নিয়ে যাই। কে আপনি? আপনার সাথে আমি কোথাও যাব না। আপনি আমার পথ থেকে সরে দাঁড়ান, আমি প্রাসাদে যাব। এটা তো হয় না সুন্দরী, তোমাকে যে আমার খুব ভালো লেগেছে, তাই তোমাকে নিয়ে আমি সংসার বাঁধবো। আমি যাব না আপনার সাথে, ছেড়ে দিন আমাকে। আমরা থাকতে তুই আমাদের বন্ধুকে কোথাও নিয়ে যেতে পারবি না, শয়তান কোথাকার। এই বলে টুনি আর মুন্নি জাদুকরকে মারতে যায়। ঠিক তখনই জাদুকর জাদু করে টুনি আর মুন্নিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর জাদুকর রাজকুমারীকে নিয়ে চাঁদের দেশে চলে যায়। চাঁদের দেশে চাঁদের বুড়ি বসে চরকায় সুতো কাটছিল। জাদুকরকে দেখে চাঁদের বুড়ি থমকে যায়। কে রে তুই? আর এই মেয়েটাকে তুই এভাবে ধরে এনেছিস কেন? সে তোমাকে শুনতে হবে না, এ আমার শিকার, তাই আমি ওকে ধরে নিয়ে এসেছি। আমি বেঁচে থাকতে মেয়েটার তুই কোনো ক্ষতি করতে পারবি না। এই বুড়ি, বেশি কথা বললে তোকে এখানেই শেষ করে দেব। কি, তুই আমার বাড়িতে এসে আমাকেই হুমকি দিচ্ছিস? তারা তোকে দেখাচ্ছি মজা। এই বলে চাঁদের বুড়ি তার জাদু প্রকট করতে থাকে জাদুকরের ওপর। কিন্তু তার জাদুতে জাদুকরের কিচ্ছু হয় না। তোর এই সামান্য জাদু আমার কিচ্ছু করতে পারবে না রে বুড়ি, কিচ্ছু করতে পারবে না। এই নে, এবার তুই এই খাঁচায় বন্দি হয়ে থাক। এই বলে জাদুকর চাঁদের বুড়িকে খাঁচায় বন্দি করে সেখান থেকে চলে যায়। আমাকে ছেড়ে দিন বলছি। আমি আমার প্রাসাদে ফিরে যাব, আমি আমার বাবার কাছে যাব। আপনি আমাকে দয়া করে ছেড়ে দিন। আমি তোমাকে কেন দয়া করব বলো? তুমি তো আমার বউ হবে, আমি তোমার সাথে সংসার করব, আমি তোমাকে খুব ভালোবাসি। আপনার মতো শয়তানকে আমি কোনোদিন স্বামী হিসেবে মেনে নেব না। কি বললি তুই? আমি শয়তান? আচ্ছা ঠিক আছে, আমি তোকে এবার এই শয়তানের শয়তানি দেখাবো। এরপর জাদুকর জাদু দিয়ে চাঁদের দেশে একটা ঘর বানায়। এখন থেকে তুই এই ঘরে বন্দি হয়ে থাকবি। যতদিন না তুই আমার কথায় রাজি হবি, ততদিন পর্যন্ত তোকে এখানেই থাকতে হবে। এই বলে জাদুকর রাজকন্যাকে বন্দি করে রাখে। এদিকে রাজামশাই তো মেয়ের চিন্তায় দিশেহারা। তোমরা কেউ আমার মেয়েকে ফিরিয়ে দাও। যে চাঁদের দেশে গিয়ে আমার মেয়েকে ফিরিয়ে আনতে পারবে, আমি তাকে পুরস্কৃত করব। রাজার কথা শুনে কেউ রাজি হয় না, সবাই সবার জীবন নিয়ে ভয় পায়। তখন টুনি আর মুন্নি বলে, রাজা মশাই, আমরা দু বোন যাব আমাদের বন্ধুকে বাঁচাতে। রাজকন্যা কত ভালো, আমাদের কত সাহায্য করেছে, আমাদের কত ভালোবেসেছে। আমরা ওনার কিচ্ছু হতে দেব না রাজা মশাই। তোরা যদি পারিস তবে তো ভালোই হয়, তোরা এক্ষুনি ফিরিয়ে দে আমার মেয়েকে। এরপর টুনি আর মুন্নি চাঁদের দেশে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু কিভাবে যাবে তারা কিছুই বুঝতে পারে না। এদিকে চাঁদের বুড়ি, আমার দেশে এত বড় অঘটন আমি কিছুতেই হতে দিতে পারি না, কিন্তু আমি তো খাঁচায় বন্দি, আমি তো কোনোভাবেই কিচ্ছু করতে পারবো না। তার চেয়ে ভালো হয় আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে পৃথিবীতে এমন কাউকে খুঁজি যে কিনা সৎ আর রাজকুমারীর খুব কাছে আর খুব সাহসী। এরপর চাঁদের বুড়ি তার অন্তর্দৃষ্টি দিয়ে সৎ কাউকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে চাঁদের বুড়ি টুনি আর মুন্নিকে দেখতে পায়। ওই তো পেয়ে গেছি, ওরা তো রাজকন্যাকেই খুঁজছে, ওদেরকে আমি এক্ষুনি চাঁদের দেশে নিয়ে আসি। এরপর চাঁদের বুড়ি মেঘের ভেলা পাঠায় টুনি আর মুন্নির কাছে। এই ভেলাগুলো কোথা থেকে আসলো? দেখে তো মনে হচ্ছে চাঁদের দেশের ভেলা। কেউ হয়তো আমাদেরকে আড়াল থেকে সাহায্য করতে চাইছে। চল মুন্নি, আমরা এক্ষুনি ভেলায় চড়ে বসি।
এরপর টুনি আর মুন্নি মেঘের ভেলায় চড়ে বসে। এরপর ভেলায় বসে তারা চাঁদের বুড়ির কাছে যায়। তোরা এসেছিস বাছা, আগে আমাকে মুক্ত কর দেখি, এরপর আমি তোদের সবটা বলে দিচ্ছি। এরপর টুনি আর মুন্নি মিলে চাঁদের বুড়িকে মুক্ত করে দেয়। তোরা দুজন খালি হাতে ওই শয়তান জাদুকরকে ধ্বংস করতে পারবি না। এই নে মন্ত্রপুত জল, এই জল জাদুকরের উপর ছিটিয়ে দিলে এখান থেকে শুভ শক্তির উদয় হবে, আর তখনই জাদুকরের সব শক্তি নষ্ট হয়ে যাবে, আর সেখানে সে পুড়ে ছাই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বুড়িমা। এরপর টুনি আর মুন্নি জাদুকরের বানানো ঘরের সামনে যায়। তারপর তারা দুজন ঘরের ভেতরে ঢুকে জাদুকরের উপরে মন্ত্রপুত জল ছিটিয়ে দেয়। আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে, এ তোরা কি করলি? জাদুকর, এটা তোর পাপের শাস্তি। এরপর সেখানে চাঁদের বুড়ি হাজির হয় আর হাসতে হাসতে বলে, অশুভ শক্তি কোনো দিন জয় লাভ করেনি, আজও পারবে না। তোর আর কোনো শক্তি কাজে লাগবে না রে জাদুকর, তুই হলি সাধারণ একটা পাখি, একটু পরেই পাখিটাও হয়তো আর থাকবি না, পুড়ে ছাই হয়ে যাবি, এই চাঁদের দেশে মিশে যাবি তুই। এরপর জাদুকর পুড়ে ছাই হয়ে যায়। টুনি, মুন্নি, আজ তোমরা দুজন না থাকলে হয়তো আমি আর পৃথিবীতে ফিরতেই পারতাম না। এসব কথা তোরা পৃথিবীতে গিয়ে বলিস, এখানে থাকাটা তোদের জন্য নিরাপদ নয়, তোরা এখন ফিরে যা। এরপর রাজকন্যা টুনি আর মুন্নি চাঁদের বুড়িকে বিদায় জানিয়ে মেঘের ভেলায় করে রাজপ্রাসাদে চলে যায়। মেয়েকে দেখে রাজা ঈগল খুশিতে চোখের জল ফেলতে থাকে। এরপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। এই ফলটা খেতে খুবই মজা, তাই না রে পারুল? হ্যাঁ রে কনক, এই ফলটা খেতে যে কেন এত মিষ্টি বুঝতেই পারছি না। আমি এর আগে কখনো এমন ফল খাইনি। আমি তো এমন ফল কোনোদিনও খাইনি, আমাদেরকেও একটু দে রে ফল, খেয়ে দেখি কেমন লাগে। আমাদের বাবা মা কষ্ট করে ডাইনির বাগান থেকে ফল এনে দিয়েছে, আর সেই ফল তোকে কেন খেতে দেব? আর তুই যখন ফল খেতে ইচ্ছে করছে তখন তোর মাকে বলিস ডাইনির বাগান থেকে ফল নিয়ে এসে দিতে, তাহলে আমাদের মতো তোরাও ফল খেতে পারবি, কেমন? এসব কথা বলে সবাই সেখান থেকে চলে যায়। দিদি চল, আমরাও মাকে বলি ডাইনির বাগান থেকে ফল চুরি করে আনার কথা। হ্যাঁ তাই চল, আমরাও মাকে গিয়ে বলি। মা, তুমি আমাদের ডাইনির বাগান থেকে মিষ্টি ফল এনে দাও না মা। পারুলদের বাবা মা অনেক মিষ্টি মিষ্টি ফল এনে দিয়েছে, তুমি জানো? ওদের বাবা মা চুরি করে ডাইনির বাগান থেকে ফল এনেছে রে মা। আর চুরি করা ভালো কাজ না, চুরি করা তো মহাপাপ। আমি কখনো কারো কিছু চুরি করে তোদেরকে খাওয়াতে পারবো না। তাহলে মা, আমরা ওই মিষ্টি ফল কোনোদিনও খেতে পারবো না। শোন তাহলে মা, তোরা এক কাজ কর, ওরা যেখানে ফলগুলো খেয়েছে সেখানে গিয়ে দেখ ফলের বিচিগুলো পড়ে আছে নাকি। বীজ পেলে বাড়িতে নিয়ে আসবি, তারপর বাড়িতে রোপণ করে দেখবো ফলের গাছ হয় কি না। ফলের গাছ হলেই তো তোরা শান্তি করে ফল খেতে পারবি। কিন্তু বীজ থেকে গাছ হতে তো অনেক সময় লাগবে মা। ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় রে মা। দিদি, আমিও একটা বীজ পেয়েছি। আমিও একটা বীজ পেয়েছি রে, চল এবার আমরা বাড়িতে চলে যাই। এরপর টুকি আর টুনটুন বীজ নিয়ে বাড়িতে চলে আসে, আর বীজগুলো নিয়ে টুনি তাদের বাড়ির এক কোণে বীজগুলো রোপণ করে দেয়। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকালে টুকি আর টুনটুন বাহিরে এসে অবাক হয়ে যায়। দেখেছিস টুনটুন, একদিনে ফলের বীজ থেকে কত বড় গাছ হয়েছে। তার মানে এই ফলের গাছগুলো তাড়াতাড়ি বড় হবে।
মা বুঝি এখনো দেখেনি? মা, ও মা, এদিকে এসো। কি হয়েছে? তোরা এভাবে চিৎকার করছিস কেন? এ কি, একদিনে বীজগুলো থেকে এত বড় গাছ হয়েছে? হ্যাঁ মা, এটা দেখার জন্য তো তোমাকে এতক্ষণ ধরে ডাকছিলাম। আমরা এখন খুব তাড়াতাড়ি এই গাছের ফলগুলো খেতে পারবো, তাই না মা? হ্যাঁ রে মা, কিন্তু তার আগে এই গাছগুলোর যত্ন নিতে হবে। গাছের যত্ন নিলে তাড়াতাড়ি বড় হবে আর ফলও ধরবে। এখন থেকে প্রতিদিন সকাল বিকাল দুবেলা দু গাছে পানি দিবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে মা, আমরা তাই করব। এরপরে বেশ কিছুদিন কেটে যায় আর গাছগুলো অনেক বড় হয়ে যায় এবং দুটো গাছেই ফুল ধরে। টিটি, আমরা কনকদের কাছে ফল চেয়েছিলাম বলে ওরা আমাদের তাড়িয়ে দিয়েছে। চল চল, আমরা ওদেরকে বলে আসি আমাদের বাড়িতেও ওই মিষ্টি ফলের গাছ আছে, আর এসব শুনে তো ওরা অনেক আফসোস করবে। দেখ কনক, টুকি আর টুনটুন আমাদের কাছে মিষ্টি ফল চাইতে এসেছে। আমরা তো আজ ওদের জন্য বাড়িতেই ফল খেয়ে এসেছি। আমরা তোদের কাছে ফল চাইতে আসিনি, বরং একটা তোদেরকে খবর দিতে এসেছি। এরপর টুকি সেই মিষ্টি গাছের কথা সকলকে খুলে বলে। হয়েছে, এখন আর মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলতে হবে না। এই চল, আমরা বাড়িতে যাই। টুকির কথা যদি সত্যি হয় তাহলে তো টুকি আমাদের দেখিয়ে দেখিয়ে ফল খাবে, তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই আমরা বাবাকে বলে ওই গাছ কাটার ব্যবস্থা করব, তাহলে আর আফসোস করতে হবে না। হ্যাঁ চল, সেটাই করতে হবে। কি, টুনি ওই ডাইনির ফলের গাছ বাড়িতে লাগিয়েছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। টুনির ছানারা কি আর মিথ্যে কথা বলবে? চলো আমরা আগে গিয়ে দেখে আসি, তারপর গাছ কাটার ব্যবস্থা করব। ও মা, কালু, সত্যি তো টুনির বাড়িতে গাছ দুটো ডাইনির মিষ্টি ফলের গাছ, কিন্তু তাড়াতাড়ি কোনো একটা বুদ্ধি করে গাছ দুটো কাটার ব্যবস্থা করো। গাছ কাটতে গেলে আমরা ধরা পড়ে যাব, তাই ডাইনির কাছে গিয়ে বিষয়টা জানাতে হবে। তাহলে ডাইনি এই মিষ্টি গাছের ফল দুটো কেটে দিবে আর খুশি হয়ে আমাদেরকেও কিছু ফল খেতে দিবে। এরপর সবাই মিলে সেই ডাইনির মিষ্টি ফলের বাগানের কাছে চলে আসে। ডাইনি দিদি, সর্বনাশ হয়ে গেছে। কালু ডাইনিকে সব কথা খুলে বলে আর সবকিছু শুনে ডাইনি ভীষণ খুশি হয়ে যায়। কি, পাখির আছে মিষ্টি ফলের গাছ হয়েছে? তোরা তাড়াতাড়ি আমাকে ওই গাছের কাছে নিয়ে যা তো। হ্যাঁ ডাইনি দিদি, তুমি আমাদের সাথে এসো। এরপর সবাই ডাইনিকে নিয়ে টুনির বাড়ির কাছে আসে আর ডাইনি মিষ্টি ফলের গাছ দেখে একটি ফুল নিয়ে খেয়ে ফেলে আর সাথে সাথে ডাইনি একটি সুন্দর পরীরূপে চলে আসে। এ কি, তুমি ডাইনি থেকে পরি হলে কি করে? যাই হও না কেন, তাড়াতাড়ি আগে এই গাছ দুটো কেটে ফেলো। চুপ কর তোরা, শয়তান পাখি! এ কি, তোমরা সবাই আমার বাড়িতে, আর পরি তুমি এখানে এসেছো কেন? পরি তখন সবার সব কথা টুনিকে খুলে বলে। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার সততার জন্য আজ আমি আমার পরিরূপ ফিরে পেয়েছি। কিন্তু কে তোমাকে ডাইনি বানিয়ে রেখেছিল? শুনো তবে, আমি একদিন ওই মিষ্টি ফলের বাগানের ওই দিক দিয়ে যেতে ধরেছিলাম, আর হঠাৎ ওই বাগানের ডাইনি আমাকে ধরে ফেলে। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দেওয়ার জন্যই কি আমি তোকে ধরেছি? তোকে তো এখানেই ডাইনি বানিয়ে রেখে দেব। এরপরে ডাইনি আমাকে তার
জাদু শক্তি দিয়ে আমাকে ডাইনি বানায়। আজ থেকে তুই আমার এই বাগান পাহারা দিবি, আর আমি আমার অন্য বাগান পাহারা দিব। এখান থেকে পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই। কোনো সৎ পাখি যদি এই ফলের গাছ থেকে ফলের বীজ কোনো জায়গায় রোপণ করে, সেই গাছ বড় হয়ে সেটাতে যদি ফুল ধরে, ওই গাছের ফুল খেলে তুই পরিরূপে ফিরে যেতে পারবি। তোর জন্য আর কে অত কিছু করবে বল? এসব বলে ডাইনি সেখান থেকে চলে যায়, আর তখনই এই পাখি দুটো বাগানে চলে যায় আর সেখান থেকে মিষ্টি ফল চুরি করে নিয়ে আসে। তোর এত বড় সাহস, তুই আমার বাগানে ফল চুরি করতে এসেছিস? যদি কখনো এই ফলের বীজ রোপণ করে থাকিস, তাহলে তোদেরকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। এখান থেকে চলে যা বলছি। না না ডাইনি, আমরা কখনোই এই ফলের বীজ রোপণ করব না। কিন্তু এদের তুমি ওই ফলের বীজ রোপণ করতে নিষেধ করেছিলে কেন? এরা তো শয়তান পাখি, আর তাই তো আমি এদেরকে বীজ রোপণ করতে নিষেধ করেছিলাম। আর এরা যদি বীজ রোপণ করতো তাহলে তো আমি আমার পরিরূপ ফিরে পেতাম না। আমি সৎ পাখির অপেক্ষায় ছিলাম। তুমি ওই ডাইনির বাগানে কখনো যেও না টুনি। তবে এখন আমি আসি। টুনি, আমাদের ক্ষমা করে দে রে, আমাদের ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, কারণ ডাইনি তার পরিরূপ ফিরে পেয়েছে তোমাদের জন্য। আর শোনো, এই গাছে ফল ধরলে তোমরাও খেও।